সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত লতিফ সিদ্দিকী ডিগ্রি কলেজের সুযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যক্ষ জনাব বাবু শিমুল বড়ুয়া, অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের অ্যাডক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন শিমুল, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন খোকন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরুদ্দিন, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রীবৃন্দ এবং বিদায়ী ছাত্রী, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি এই জন্য যে অত বিদ্যালয়ের অধিক ছাত্রী থাকার কারণে আমরা সকল ছাত্রীকে হলের মধ্যে বসানোর সুযোগ দিতে পারিনি। কেবলমাত্র পরীক্ষার্থী এবং কিছু শ্রেণীর ছাত্রীর প্রতিনিধিরা আমরা এখানে অংশগ্রহণ করছি। এই সমস্যাটা রয়েছে, আমরা যদি বিশাল মাঠের মধ্যে পড়ি তাহলে আমাদের সবগুলো ছাত্রীকে একসাথে রাখতে পারি, এটা সবসময় আমাদের হয়ে ওঠে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের প্রধান অতিথি জনাব শিমুল বড়ুয়া স্যার, যিনি আমাদের আজকের এই বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। একই সাথে আমরা অনেক বেশি ধন্য যে আমাদের পরিচালনা পরিষদের দুইজন সুযোগ্য সভাপতি এবং সদস্য সবসময় আমাদেরকে সর্বক্ষেত্রে কাজে সহযোগিতা করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক পরিচালনা কমিটির সদস্য থাকে যারা এইভাবে হয়তো সময় দিতে পারে না। আমরা সৌভাগ্যবান এই ধরনের মানুষগুলোকে নিয়ে আমরা পরিচালনা পরিষদে বিদ্যালয়ের সার্বিক কাজে সহযোগিতা পাচ্ছি। এই জন্য তোমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ভালো করে একটা করতালি হলো আমাদের। যাদের নিয়ে আমরা কাজ করি, আমাদের এই শিক্ষক পরিবার, সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, এই সুদীর্ঘ ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত তোমরা যে পড়ালেখা করেছো, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত যে পড়ালেখা করছো, আজকে 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, এই দীর্ঘ সময় ধরে তোমাদেরকে লালন করেছে, পালন করেছে, সহযোগিতা করেছে পড়ালেখা, শিক্ষায়, দীক্ষায়, আচরণে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই দীর্ঘ 10টা বছর পড়ালেখা করে তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, এটা ছোটখাটো ব্যাপার না। আমাদের প্রধান অতিথি স্যার বলেছেন এবং অনেকে অতিথি বক্তব্যের মধ্যে বলেছেন, সবার জন্য সুযোগ হয় না, সেটা অনেকে চলে পড়েছে অনেক আগে, কিন্তু তোমরা পেরেছ এতটুকু আসতে পারবে এসএসসি পরীক্ষা দিতে। এই এসএসসি পরীক্ষা জীবনের সবচেয়ে বড় একটি অংশ, যেটা অন্য কোনো পরীক্ষাতে এত দীর্ঘ সময় অতিক্রম করতে হয় না। তুমি এসএসসি পাস করতে চাও, সময় কয় বছর? এইচএসসির জন্য সময় কয় বছর? 2 বছর। এসএসসির জন্য সময় কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর সময় লাগে। 10টা বছরের সাধনার ফল হবে তোমার এসএসসি পরীক্ষার ফলাফল। এই কথা আজকে আমরা এখানে না বললেও শ্রেণীকক্ষে একাধিকবার বলা হয়েছে, শোনানো হয়েছে, তোমরা জানো, তোমরা বুঝো। তবুও আজকের এই বিদায় অনুষ্ঠানে আমাদেরকে বলতে হচ্ছে। বিদায়ের কথা যদি বলতে চাই, আসলে কিসের বিদায়টা? এই বিদায়টা হলো এমনই একটি বিদায়, শুধু যে 10টা বছর পড়ালেখা করেছ, মাধ্যমিক পর্যায়ে, প্রাথমিক 5 বছর, মাধ্যমিক 5 বছর, এই 10 বছর শেষ করে আরেকটা স্তরে যাবে। এই পরীক্ষা দিয়ে তোমাদের মাধ্যমিক স্তরে যাওয়ার একটা পথ সৃষ্টি হবে। তাই এই পরীক্ষা যথেষ্ট গুরুত্ব বহন করে। আমার মনে হয় যত রকমের পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষার মতো গুরুত্ব আর কোনো পরীক্ষাতে হয় না। সেই পরীক্ষা দিতে তোমরা এই গুরুত্ব কে দেয় জানো? গুরুত্ব দেয় আমাদের শিক্ষক, গুরুত্ব দেয় পিতা মাতা, অভিভাবক, সমাজের সকল স্তরের মানুষ, আত্মীয় স্বজন, সবাই। তাহলে কি তোমরা এই পরীক্ষাকে গুরুত্ব দাও না? নিশ্চয় দাও, বলে 10 বছর সাধনা করে আজকে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছ। তাই এই গুরুত্বকে গুরুত্ব আকারে দেখে পরীক্ষা দিতে হবে। আমি অবাক হচ্ছি, মনে মনে ভাবছিলাম
আমাদের ছাত্রীদের বক্তব্য থেকে শুরু করে প্রধান অতিথি পর্যন্ত যতগুলো বক্তব্য শুনেছি নিজে নিজে নার্ভাস ফিল করছি। এই জন্য যে আমার বলার কিছুই নেই, সব বলে বলছেন গুরুত্বপূর্ণ কথা বলেন নাই, বলেন নাই এমন কোন কথা নেই, সমস্ত কথা বলেছেন। এগুলো কি তুমি তোমার মাথায় ধারণ করবে, উপলব্ধি করবে। এই যে এখন শুনলে আস্তে আস্তে একটা মাথায় রাখবে, গুরুত্ব দেবে। যতটুকু যেভাবে শুনেছ এখন ভাবো যে স্যার, আমাদের অতিথিরা, আমাদের প্রধান অতিথি, আমাদের স্যাররা, শিক্ষকরা যত কিছু বললেন, কি কি বলেছেন, একটু মাথাকে নাও, একটু মাথাকে ঘোরাও, দেখবে সেগুলি তোমার মাথায় নক করবে, তোমার ব্রেনে কাজ করবে, তুমি এগুলো আমল করা শুরু করবে, বাস্তবায়ন শুরু করো, মনে আসবে, মেমোরিতে আসবে, এবং এটাই হলো তোমার সবচেয়ে লাভ। আমি এখন একটু দরকারি কথা বলেছেন আমাদের সম্মানিত শ্রেণী শিক্ষক, যিনি তোমাদের ছিলেন নাজনীন আলম চৌধুরী ম্যাডাম, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শুধু রুটিনের কথা উনি বলেছেন, রুটিনটা তোমার সামনে থাকবে। আজকে পরীক্ষা শেষ করেছ, আগামী দিন কি পরীক্ষা তুমি রুটিনে দেখবে, এটা তোমার কাজ, এবং সে বিষয় নিয়ে পড়ালেখা শুরু করতে হবে। এটা একটা কথা। পরীক্ষার হলের কথা বলবো, পরীক্ষার হলে যখন যাবে তুমি, তোমার রেজিস্ট্রেশন কার্ড দেবে, তোমাদেরকে একটা প্রবেশপত্র বা এডমিট কার্ড দেবে। কিভাবে? দুটো জিনিস হবে। কিভাবে? একটা হলো এডমিট কার্ড, আর রেজিস্ট্রেশন কার্ডও দেখবে, এডমিট কার্ডও দেখবে। ওই দুটো দেখে মিলাবে ঠিক আছে কিনা। রেজিস্ট্রেশন নম্বর দুটোতে আছে, রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার কিন্তু এডমিট কার্ডে, এটা রেজিস্ট্রেশন নম্বর কার্ডে নাই। সাবজেক্ট করুন, এই সাবজেক্ট করো, রেজিস্ট্রেশন কার্ডে আছে, সাবজেক্ট করো, এডমিট কার্ডে আছে, আবার চেক করবে। এরপর তুমি কমার্সে করো, তাহলে তোমার কমার্সের সাবজেক্ট কোডগুলো আছে কিনা, একদম আছে বলে বসে থাকতে হবে না, সরাসরি দেখবে তুমি তোমার সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট আছে না, তুমি কমার্স পড়ো, কমার্সের এডমিট কার্ড, কমার্সের সাবজেক্ট গুলো আছে কিনা, কোডগুলো ঠিক আছে কিনা নিজে দেখবে, এবং অন্যের সাথে একটু শেয়ার করবে, দেখো তো আমার সাবজেক্টগুলো ঠিক আছে কিনা। সায়েন্সের জন্য ওটা, আর্টসের জন্য ওটা, এটা চেক করা দরকার। কেন জানো? মাঝে মধ্যে ভুল হয়ে যায়, পোস্টিং এ ভুল হয়, বোর্ডের কারণে ভুল হয়, এই জন্য এটা চেক করে নেবে, এবং তাৎক্ষণিক যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় বোর্ডে গিয়ে কারেকশন করে আনতে হবে। ক্লিয়ার? আরেকটা কথা হচ্ছে, তোমার পরীক্ষার হলে যখন তুমি যাবে, তোমার এডমিট কার্ড থাকবে, রেজিস্ট্রেশন কার্ড থাকবে, এটা 2 সেট ফটোকপি করবে, আগে নিয়ে 2 সেট ফটোকপি করবে। 2 সেট ফটোকপি একটা একবার সিন্ধুকে বা একেবারে তালাবদ্ধ করে রেখে দিবে, আরেকটা বাইরে তোমার পড়ার টেবিল বা কাছে বসে রাখবে, আরেকটা তোমার, আমরা তোমাদেরকে ছোট্ট একটা জিনিস উপহার দেবো, একটা ফাইল, একটা করে ফাইল দেবো। এই ফাইলের মধ্যে একটা পরীক্ষার রুটিন অলরেডি আছে, এটার ভিতরে আবার ঢুকাবে কি তুমি, রুটিন তো তুমি বাড়িতে নিয়ে তোমার সামনে রাখবে, পড়ার টেবিলে রাখবে, এখানে একটা এডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এটার ভিতর থাকবে, আর 2টা ফটোকপি আছে, ওই 2 জায়গাতে রেখে দিবি। বলা তো জানে কোন সময় হারিয়ে গেলে তুমি এডমিট কার্ডের ওই ফটোকপি দিয়ে কাজ করতে হবে, হারিয়ে যাওয়ার উদ্দেশ্য নয়, যদি অপ্রত্যাশিত ভাবে ঘটে থাকে, তাই এটাও একটা কাজ। এরপর হলো হলে যখন যাবে, তোমরা জানো কিনা জানি না, আমাদের এখন শিক্ষামন্ত্রী, আমাদের এখন নতুন শিক্ষামন্ত্রী, নতুন সরকার গঠন করেছে, নতুন শিক্ষামন্ত্রী, উনি অনেক একটা স্মার্ট কিন্তু। তোমরা মিডিয়া তো দেখেছো, অনেকগুলো কথা বলছেন, অনেক নিয়মের কথা বলছেন, কানুনের কথা বলছেন, অনেক জায়গায় পরিদর্শন করছেন। আমি দরকারি কথা বলছি, কিন্তু আমি খুব দরকারি কথা বলছি, এগুলি শুনতে হবে, প্রয়োজন আছে তোমাদের। উনি নির্দেশ দিয়ে দিয়েছেন প্রত্যেকটি পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে, যেটা আগে ছিল না, দেখো আমাদের লাগিয়ে দিয়েছে, সব দেখা যাচ্ছে আমরা কি করছি। প্রত্যেকটি শ্রেণী কক্ষে, বিশেষ করে হল যতটুকু হয়ে যায়, এখানে 12টা হল হবে, 12টা হলে পরীক্ষা হবে, ওইখানে আরো বেশি, যেহেতু এটা ভেনু, 2টাতে ভেনু, আমি বলে দিয়েছি 2টা ভেনুতে 2টা আলাদা হল জমা দেওয়ার জন্য। আমার নাম তো প্রস্তাব আসছিল নহলে, যেহেতু আমাদের মেয়ে, এখানে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে এবারে, তাই আমি কোনো দায়িত্ব পালন করতে পারছি না ফল জোগাড় বা আর কিছু হিসেবে। কিন্তু যে ক্যামেরার কথা বলেছি, এটা প্রতিটি রুমে দেওয়া হয়েছে বাধ্যতামূলক। পরীক্ষা হলে কি হচ্ছে না হচ্ছে,
ভয়ের কোনো কারণ নেই। আমি তোমাদেরকে ভয় লাগাতে বলিনি। শিক্ষামন্ত্রী কি করতে চেয়েছেন? সুন্দরভাবে পরীক্ষা, যাতে বিশৃঙ্খলা না হোক, গন্ডগোল না হোক, পরিচয় না হোক, এটা সুন্দর কথা। আমরা পজিটিভ আকারে নিই না। কিভাবে নেব? পজিটিভ আকারে নেব। এখন বলছে ক্যামেরাতে লাগাইছে, আমার তো ভয় না। ভয়ের কোনো কারণ নাই। তুমি পরীক্ষা দিবে, তুমি পড়ালেখা করেছো, তুমি প্রস্তুতি নিয়েছো, তুমি তোমার সিটে বসেছো, তুমি তোমার এডমিট কার্ড নিয়েছো, তুমি তোমার খাতা পেয়েছো, তুমি লিখবে শিখেছো, প্রস্তুতি নিয়ে তোমার লেখা লিখতে থাক, বাস। আর সমস্যা আছে? কোনো ভয় নেই। আমাদের শিক্ষক একটু প্রেসারে থাকবে, এটা আমি বলে দিচ্ছি। এটা আমার যতটুকু বিশ্বাস, যারা পরীক্ষার পরে দায়িত্ব পালন করবেন তারা একটু প্রেসারে থাকবেন। এটা আগে থেকে যেহেতু বুঝতেছি আমরা, আমাদের শিক্ষকদের আমি ভয় লাগে নেই। এটা প্রেসারে থাকবেন, এই কথার অর্থ হলো আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আপনি স্টুডেন্টের কাছে গিয়ে এমন করে চাওয়ার দরকার নাই। আপনি বলেন নাই রয়েছেন এমনি, ক্যামেরা দেখা যাচ্ছে, অনেক কিছু বলে দিচ্ছি, সেটা করার দরকার নাই। আপনি স্টেপ ফরওয়ার্ড হাঁটবেন, যাবেন, কাজ করবেন, বাস। আপনি স্টুডেন্টের কাছে যাবেন, এমনি যাওয়ার দরকার নাই। খাতা দেবেন, কাজ করবেন, সিগনেচার করবেন, এটা তো দেখা যাচ্ছে। আপনি এমন কোন আচরণ ভঙ্গি যেন না হয় যেটা দিয়ে আপনাকে সন্দেহ করতে পারেন। এমন কোন আচরণ ভঙ্গি হতে পারবে না আমাদের কোন ছাত্রী যে আচরণ ভঙ্গির কারণে সে স্যারের কাছ থেকে সাহায্য চাচ্ছে কিংবা স্যারের সাথে অন্য ধরনের একটা যোগাযোগ করতে চাচ্ছে, এইটা যেন না হয়। ক্লিয়ার? দরকারি কথা না? ভয় পাইছো? আমাদের স্যারদের কোনো টেনশন হবে না। আপনি আপনার দায়িত্ব স্টেপ ফরওয়ার্ড করবেন, কোনো মোবাইল নিতে পারবে না কেউ। ইভেন বলছে কোন প্রধান শিক্ষক দায়িত্ব ছাড়া কোন প্রধান শিক্ষক পরীক্ষা হলে ঢুকতে পারবেন না। কোন রাজনীতিবিদ, কোন নেতা, কোন অন্য কোন স্বনামধন্য ব্যক্তি পরীক্ষা হলে যাওয়ার অনুমতি নেই। এটা তো ভালো বললো। তোমরা স্বচ্ছন্দে স্বাভাবিকভাবে ডিস্টার্ব ছাড়া বিশৃঙ্খলা দ্বারা শান্তভাবে পরীক্ষা দিবে, এটা আরো ভালো পরিবেশ হলো। আমি এইভাবে পজিটিভ আকারে এটাকে গ্রহণ করেছি। নিতে পারবে না তোমরা সেই পজিটিভ আকারে? অতএব এখান থেকে যাওয়ার পর তুমি মেন্টালি প্রস্তুতি নাও, আমি ভালো একটা পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা দেব, আমি পাস করব। স্যার প্রতিশ্রুতি নিয়েছে তোমাদের কাছ থেকে, প্রতিশ্রুতি দিয়েছ না তোমরা? পাস করবে, আমার বিশ্বাস আমার মেয়েরা পাস করবে। আমি আরো দুই একটি কথা যোগ করবো। আসলে দীর্ঘক্ষণ হয়েছে, এটা আমার আর সভাপতির কথা শোনার কথা না, কিন্তু তরকারি কথা বলতে হচ্ছে না বাবা, বলবো। সেই কথাটা বলছি, পরীক্ষার হলে যখন তুমি যাবে, তুমি তো লিখছো, তুমি প্রস্তুতি নিয়েছ, তোমার কনফিডেন্স আছে যে যতটুকু করা অতীতের কথা বলে যাও, আজ থেকে ভালো করে আমার বাকি যে সময়টুকু আছে প্রতিটি সাবজেক্ট আমি ভালো করে পরীক্ষা দেবো। এখানে একটু কথা, অনেক কথা স্যাররা বলেছেন, আমি শুধু যোগ করছি। সে যোগ হলো এই, তুমি ধরো বাংলা পরীক্ষা দিতে যাচ্ছ, বাংলা একটা বিষয় পরীক্ষা দিবে। বাংলায় যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো যেগুলো জানো সেগুলো তুমি, এটা আগে বলা হয়েছে, এটাই করবে। কিছু কিছু আছে আটকে গেছো, সেটা গণিত বলি কোনো কথা না। বাংলাতেও হতে পারে যে প্রশ্ন লেখা শুরু করে যখন ক লিখেছ, খয়ে আংশিক লিখেছ, বাকি আর এই মুহূর্তে মাথায় আসছে না, কিছু জায়গা খালি রেখে পরবর্তীতে চলে যাও। আরো অনেক জিনিস আছে, অনেক প্রশ্ন আছে যেগুলো তুমি উত্তর লিখতে পারবে। চিন্তা করতে করতে 2, 4, 5, 7, 10 মিনিট ব্যয় করার কোনো দরকার নাই। ওইরকম ব্যয় করবে না। অতি দ্রুত অন্য একটা পাতায় গিয়ে তুমি আরেকটা প্রশ্ন লেখা শুরু করবে, লিখতে লিখতে দেখবে একসময় স্বাভাবিক হয়ে গেছো তুমি। তখন তুমি যে প্রশ্নটা আংশিক লিখেছ, দেখা যায় তোমার মাথায় এখন এসে গেছে, লেখা শুরু করে দিবে। ঠিক আছে? কাঁপবে না, কোনো লেখা লিখে কাঁপবে না। আমি লিখছি, এটা তো হচ্ছে না, 2 লাইন লিখছি আর পাচ্ছি না, থাকে বাদ দিই, ক্রস করে কেটে দিলে কাঁপবে না। কাটার সময় তোমার হয় না, এই মুহূর্তে তুমি কাঁপবে না, কারণ তুমি এটা আবার চালিয়ে যেতে পারো। বুঝতে পারছো কথা? তাই করবে। আরেকটা কথা, কিছু প্রশ্ন আছে একদম মাথায় আসছে না, হয়তো কিছু লিখেছো, কিছু লিখতে পারছো না। এখন কি করবে? প্রশ্ন লিখেছে 2টা 3টা, তুমি ভয় পাচ্ছ যে আমি এগুলো লিখলে হয়তো হবে না। আমি এখানে একটা কথা তোমাদেরকে বলবো, তুমি 9-এ পড়েছো, ক্লাস 10-এ পড়েছো, কয় বছর পড়েছো? 2 বছর পড়েছো, কোনো না কোনো সময় জরিপগুলো পড়েছো, হয়তো এখন মেমোরিতে আসছে না, একটু নার্ভাসনেস করছো। শুধু তাই নয়, এমন কতগুলো অধ্যায় বা বিষয় আছে যেগুলো ষষ্ঠ কিংবা সপ্তম কিংবা অষ্টমেও পড়েছো, এমন কতগুলো জিনিস নেই। সেটা তুমি ভাববে যে আমি তো ঠিক এইভাবে জানছিলাম,
তখন এইটা তুমি যে ভাবছো যে আমি এরকম কিছু আমার ফিলিং আছে, আমার অনুভূতি যে এরকম হতে পারে, কিন্তু আমি এই মুহূর্তে হয়তো 9-10টা ভুল দিয়ে বলে মনে নাই। তোমার এই যে ধারণা ঠিক আছে, সেই ধারণাটা তুমি খাতায় প্রশ্নের উত্তরে লিখে দিবে। কেন জানো? সরকারি ভাবে বা যে কোনো ভাবে যত নির্দেশনা আসুক না কেন, এই খাতাগুলো মূল্যায়ন করবে, রচনামূলকটা শিক্ষকে করবেন। কে করবেন? শিক্ষক করবেন। আমার যতটুকু বিশ্বাস, তুই একজন ব্যতিক্রম, শিক্ষক ছাড়া সব শিক্ষকই আসলে ভালো মানুষ করে। তুই একজন বিভিন্ন কারণে তুই এদিক সেদিক মেন্টালি চেঞ্জ হতে পারে। শিক্ষক চাই এই ছাত্ররা বা ছাত্রীরা পরীক্ষার খাতায় কি লিখেছে। শিক্ষক যে খাতা মূল্যায়ন করে তার কতগুলো হেডেক থাকে, তার ভিতর কতগুলো টেনশন কাজ করে। টেস্ট পেতে হবে, রচনামূলক কত পেতে হবে? রচনামূলক পাস কত? 5 23। এখন তুমি পেয়েছো 20, শিক্ষক ঝামেলা করবেন, 20 দিতে পারবেন না। 20 দিলে কেমন হয়, টাকা আবার টাকবে কিনা, নম্বর 3টা সরকার বললেন, আরো কমাইলেন না, বাড়াইলেন না কেন, ওনার ভিতরে কাজ করে। সকল এক্সপেরিয়েন্স এক্সামিনারের কথা বলছি আমি। তখন তিনি কি করবেন? খাতাটা উল্টাবেন। কি রে, 3টা নাম্বার কিংবা 2টা নাম্বার, খাতা উল্টাতে থাকবেন। উল্টে দেখছেন যে ওই শেষে যে তুমি একটা লিখছো, তোমার মনের মতো করে লিখছো, তুমিও কনফিউশনে যে হবে কি হবে না, তারপর হচ্ছে লিখে দিই। ওই যে বললাম লিখবে, কিছু একটা লিখে দিই ভাই, উনি ওটাতে নাম্বার দেবেন তোমার। 2.5 নাম্বার দিলে মানে 3। আমরা করি কি 2.5 নাম্বার দিই, কম দেওয়ার জন্য চাই আর কি, তারপরে 3-এ পরিণত করে দিতে হবে টেস্ট করার জন্য। তাহলে আমি 2.5 নাম্বার দিয়ে দিলাম, 3-4টা 5টা লাইন লিখেছি। বুঝতে পেরেছি? তাই কোন প্রশ্নের উত্তর বাদ দেবে না। যতটা প্রশ্নের উত্তর দিতে বলেছে সবগুলো দেবে। কিছু আছে তোমার সরাসরি শেখা, কিছু আছে তোমার ভাবনা দিয়ে লেখা, কিছু আছে তুমি আগে থেকে শিখেছ, আবার কিছু আছে কনফিউশনে, সন্দেহ হবে কি হবে না। আরে বাবা, তুমি তো 2টা বছর পড়ালেখা করেছো, তুমি একদম জানো না এই কথা কি করে তুমি মনে করো? তুমি এত দুর্বল ভাবে কেন? তুমি তোমাকে দুর্বল ভাববে না, কিছু না কিছু তোমার আছে। হয়তো তুমি বলতে পারবে যেভাবে চেয়েছে হুবহু আমিও তো সেভাবে লিখতে পারবো না, সেটা হতে পারে, কিন্তু তোমার ভাব, তোমার অনুভূতি, তোমার আমার অভিজ্ঞতা, যে তোমার আইডিয়া, সেইটাকে তুমি সেখানে লিখবে ওই দুর্বল উত্তরগুলোতে। তাহলে তুমি সেখানে নাম্বার পাবে এবং তুমি পাস করবে নিশ্চিত। দিস ইজ দ্য টেকনিক। এটা হলো একটা কৌশল। আরো আছে, পরীক্ষার খাতায় ঝিমিঝিমি করে একদম জড়সড় করে লিখতাম। তোমাকে কোনো বারণ করছে না তো, পরীক্ষার খাতা আমি চাচ্ছি, লুজ শিট চাচ্ছি, তোমাকে দেবে তো? তুমি একটা লেখার পর এখানে শেষ হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ খাতা শেষ, রইল কত ভাগ? 3 ভাগের 1 ভাগ। এখানে প্রশ্ন স্টার্ট করবে কেন তুমি? এখানে তুমি প্রশ্ন স্টার্ট করবে না, একটু ঝামেলা বুক করে এক্সামিনার এই থাক না, 4 আঙ্গুল টাকা ভাগ রয়েছে আর কি, 5 আঙ্গুল রয়ে গেছে আর কি, প্রশ্ন তো শেষ করে ফেলেছো, আরেকটা পেজের মধ্যে তুমি লিখবা। এগুলো কিন্তু আমি কৌশলের কথা বলছি। পরীক্ষার খাতা পরিষ্কার পরিচ্ছন্ন ঠান্ডা মাথায় লিখবে, সময় প্রয়োজনে 2 লাইন কম লিখবে, কিন্তু লেখা সুন্দর হতে হবে। লেখাকে এলোমেলো করে দিয়ে 2 লাইন বেশি লেখার দরকার নাই। বুঝবে? প্রশ্ন বারবার করবে, প্রশ্ন বারবার করবে। যতক্ষণ তুমি প্রশ্ন বুঝো নাই ততক্ষণ তোমার উত্তর সঠিক নাও হতে পারে। তোমাকে বলছে সরল দোলকের 2টি সূত্র লেখো, সরল দোলকের 4টি সূত্রের 2টি লেখো। তুমি 4টে সূত্র লেখার দরকার কি? তোমাকে 4টি সূত্রের নাম্বার দেবে না, 2টা সূত্রের জন্য দেবে। কথা বুঝতে পেরেছি? কোন একটা एग्जांपल ছেলে 5টি উদাহরণ বললো, তুমি তো 10টা শিখে এসেছো, তুমি 10টা লেখার দরকার নেই, 5টাই লিখবে। আবার শিখেছো 5টা, লিখতে বলেছে 10টা, তুমি 5টা লিখে দিলে আবার কিন্তু তোমার ডাকতে হবে। তুমি 5টা লেখার জন্য তুমি প্রশ্নকে অ্যাভয়েড করবে না। এর চেয়ে বেটার আনসার যদি তুমি দিতে না পারো, তাইলে এটাকে তুমি ধারণ করে তুমি লিখবে 5টা আগে। লেখার পর সুযোগ সময় হলে চিন্তা করে এই সিমিলার কোন एग्जांपल থাকলে সেটা যোগ করবে। 5টার জায়গায় 7টা হতে পারে, 9টা হতে পারে, 8টা হতে পারে, এমনকি 10টাও হতে পারে। এইভাবে তোমার প্রতিটি জিনিস, এটা তোমার লালিত কাজ, একটা তোমার অনেক দিনের সাধনার ফল এই এসএসসি পরীক্ষার খাতায় উত্তর লেখা। তাই তুমি এই কথাগুলোকে মাথায় রাখবে এবং ভাববে, কখনো হতাশায় ভুগবে না। আমি বারবার বলছি,
তাহলে পাস হবে। পরীক্ষা হলে এই বিষয়টা আমি আবারও যাচ্ছি যে সিসি ক্যামেরার কথা বলেছি। এই যে স্যারেরা প্রেসারে থাকবে, একটা কথা বলছিলাম ওখানে থেমে গেছিলাম। আমার বলি স্যারেরা প্রেসারে থাকবেন এই জন্য, ওনারা যদি সঠিক দায়িত্ব পালন তাহলে তাদের প্রেসার নাই। তবে ওনারা সতর্ক সচেতন থাকবেন যে ক্যামেরায় দেখা যাচ্ছে কোন সময় কি হচ্ছে, এবং নির্দেশনা দেওয়া হয়েছে হল জোবার এবং কেন্দ্র সচিব দ্রুত মত করবেন সব জায়গায়। এর মধ্যে আবার ট্যাগ অফিসার হয়েছে, ওনারাও থাকবেন। তার মানে তোমরা যাতে নিরাপদে নির্বিঘ্নে সুন্দরভাবে ঝামেলা মুক্তভাবে পরীক্ষা দিতে পারো এই ব্যবস্থা করা। এখন ওই যে স্যাররা বলছে একটু টেনশনে থাকবেন, এই যে একটা টেনশনের ক্ষেত্রে অপ্রয়োজনে স্যারদেরকে প্রশ্ন করা, তোমরা একজন একজনের সাথে কথা বলা, এগুলি থেকে বিরত থাকবে। এখন স্যার দেখতেছে দুইজনের সাথে নরমাল একটা কথা বলছো, তুমি কি সব ঠিক মতো আসছো কি, তোমার কোনো প্রশ্নের কথা জিজ্ঞেস করবেন, কত সহজ একটা, কিন্তু স্যার তো দেখে বিরক্ত হতে পারে। যে শুরুতে দেখা যাচ্ছে কোনো মেয়ে দেখা যাচ্ছে পরীক্ষার হলে কথা বলা স্মার্টনেস না, পরীক্ষার হলে কথা বলার টংটাকে অন্যের কাছে শো করা কোনো স্মার্টনেস না। অনেকে মনে করে একটু কথা বলি না, আমি ফ্রি পরীক্ষা দিতে আসছি তো খুশি এই সেই না, এটা কাউকে দেখাবে না। এটা বিশেষ করে হলের পর্যবেক্ষক, হলের হল সুপার বা কোনো পর্যবেক্ষকেরা এগুলি দেখে, তাহলে এটাকে মাইন্ড করবেন ওনারা। এই মেয়েগুলোর কথা বলছি, অপ্রয়োজনে তুমি একজন ভালো ছাত্রী, তোমার উপর খারাপ একটা মনোভাব তৈরি হয়ে যাবে, তাই এখান থেকে বিরত থাকবে। আর বৃত্তগণের ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে, অস্বাভাবিক কিছু না। আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, বিশেষ করে অবজেক্টিভ উত্তরের বৃত্ত ভরা যদি ডাবল হয়ে যায় তাহলে এটা মেশিনে এলাও করবে না। কথা বুঝেছি, বুঝেছো? তাই শুদ্ধটা দিতে চেষ্টা করবে। আর কোনো কারণে যদি হয়ে যায় আর কি করবে, না বোঝানোর দরকার নাই। আর রেজিস্ট্রেশন রোল নাম্বারের বৃত্ত ভরা করার আগে যে নাম্বার গুলোতে এটা বলা হয়েছে, তোমাদেরকে জানানো হয়েছে, ওই নাম্বার দেখে দেখে মার্কিং করে সেখানে বৃত্তগুলো ভরাট করবে। নিজেরও জানতে যদি তারপরে কোনো রকমের ভুল হয়ে যায় তাহলে স্যারকে জানিয়ে দিবে, শুদ্ধটা ভরাট করবে, ভুলটাও থাকবে। কুসুর কুসুর করে কাটে ছিঁড়ে কালো কলম করবে না, ঠিক রেখে দেবে। স্যারকে বলবে আমার এটা বৃত্ত ভরাটা একটু ভুল আছে, আর কিছু করতে হবে না। এটা নিয়ে দূরে দূরে করতে হবে না। শ্রেণীকক্ষে যারা থাকবেন হলে স্যারেরা নিজেরা খোঁজ খবর নেবে কারো বৃত্ত ভরাট ভুল হয়েছে কিনা, ওই সময় জানিয়ে দিবে। আর একটা স্বাক্ষরলিপির কথা উনি বলেছেন, স্বাক্ষরলিপিতে প্রথমে যেদিন যে খাতার নাম্বার লেখে দেয় অনবরত সেটা হবে না, প্রতিদিন খাতা দেবে, প্রতিটি খাতার আলাদা একটা সিরিয়াল নাম্বার থাকবে এবং সেটা দেবে, তুমি স্বাক্ষর করবে, তারিখ থাকবে। অনুমান যদি পরীক্ষার তারিখ বদলে যায় তোমার বিষয় অনুযায়ী তারিখে সেটা লিখবে, বিষয়টা থাকবে আছে কিনা, কারণ এর পূর্ববর্তী পরবর্তী সবার আছে শীত, একসাথে যত পরীক্ষার্থী ততজনের শীত আছে, তাই শীতগুলো দেখবে, স্যারদের নির্দেশনা শুনবে। তাহলে আমার বিশ্বাস এই সমস্ত ক্ষেত্রে আর কোনো ত্রুটি থাকবে না। আমি আরেকটা কথা বলছি, বিষয় কোডের কথা। বিষয় কোড তো আছে, তোমার এডমিট কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ডে আছে, একইভাবে তো বিষয় কোড তোমার যেটা অবজেক্টিভ যেটা শীট আছে উত্তরপত্র সেখানে লিখতে হবে। সেট কোড কোনো ক্রমে ভুল করা যাবে না। সেট কোড আছে না একটা, ক খ গ ঘ অথবা এবিসিডি যাই থাকে না কেন, এই কোড যদি ভুল করো এগুলো নিয়ে ঝামেলা হবে, কারণ এটা মেশিনে ঢুকিয়ে দিবে, মেশিনে কাম করবে। কিন্তু আমি রচনামূলকের কথা বলছি, কনসিডারের কথা বলছি না। এই যে অনেক কনসিডার আছে, ওই যে স্যার যে বললেন, রহিম স্যার বললেন অঙ্কের যতটুকু পাচ্ছ ততটুকু উত্তর দিলে নাই, অঙ্ক হয় না, তাতে কিছু তুমি পদ্ধতিগুলো যতটুকু অনুসরণ করছো এটার জন্য তুমি নাম্বার পাবে। একইভাবে ইংলিশের মধ্যেও আছে, ইংলিশের মধ্যে আছে যেমন প্যারাগ্রাফ, কম্পোজিশন, যত জানো ততটুকু লিখবা, তোমার আইডিয়া আছে সেটা লিখো। গ্রামারের ক্ষেত্রে একটু কনসিডার কম হবে, গ্রামার শুদ্ধ করতে হবে, গ্রামার শুদ্ধ হলে নাম্বার পাবে, না হলে দেবে না। তবে এমন কিছু গ্রামার আছে যেমন fill in the blanks with appropriate word, appropriate word অনেক, যেমন ভালো কোন একটা শব্দ সংযুক্ত হবে, ভালো, গুড, ওয়েল, ফাইন, নাইস, যে কোনটা দিলেও শিক্ষক নাম্বার দেবে। কথা বুঝতে পেরেছো? এইটা কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে, জানানো হয়েছে, তাই না? এই যে সিমিলার ওয়ার্ড থাকলে এর জন্য ভয় নাই যে ওই খালি নাইস দিলে হবে, গুড দিলে হবে না, ওয়েল দিলে হবে না, এরকম ভাবার দরকার নাই। তুমি দিবে, তোমার ফিলিং আছে, তোমার আইডিয়া আছে, এগুলো আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে বিভিন্ন ক্লাসে কোনো ক্ষেত্রে এগুলো আইডিয়া দিয়েছি, স্যাররাও নিশ্চয়ই দিয়েছেন। এই এটা শুধু বাংলা বলে না, অন্যান্য ক্ষেত্রেও আছে, সেটাও মাথায় রাখবে। আজকে হয়তো বেশি হয়েছে চিকেনে যায় না, তবু আজকে শেষ সময়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে সেই জন্য তোমাদেরকে এগুলিকে রিমাইন্ড দেওয়ার
জন্য আমরা এই কথাগুলো বলা। তো পরিশেষে আরেকটা কথা বলবো, আচরণ তোমাদের ভালো হইতে হবে সর্বক্ষেত্রে। মুভমেন্ট সন্তোষ শেয়ার করো, এই জিনিসগুলো মাথায় রাখবে। আরেকটা কথা বলছি, আজকে আসলে আমি তোমাদের সাথে কাজ করেছি, শাসন করেছি, দুর্ব্যবহার করেছি, গরম হয়েছি, কত রকমের বাধা নিষেধ দিয়েছি, হ্যাঁ, এগুলির কোনো শেষ নাই। ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করেছি, কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, কোনটাতে বিরক্ত হয়েছে, স্বাভাবিক। এই সব কিছু করেছিলাম, আমাদের সকল স্যার তোমাদেরকে করেছে তোমাদের ভালোর জন্য, তোমাদের শৃঙ্খলার জন্য, তোমরা যাতে আদর্শ নিয়ে চলতে পারো, একজন আদর্শ ছাত্রী হতে পারো, সেই জন্যই আজকের এই মুহূর্তে তোমাদেরকে আমরা বলবো, এগুলো নিয়ে আমাদের ব্যাপারে কোনো মনোক্ষুণ্ণ হবে না। তোমরা ছাত্রদেরকে সম্মান করবে, আমরা তোমাদেরকে আমাদের যেখানে যাও যেখানে পাই সেই স্নেহ আমরা আমাদের সবসময় থাকবে, আমাদের দোয়া তোমাদের জন্য সবসময় থাকবে। একটা কথা আরেকটা বলবো, সেটা হলো মা বাবা। মা বাবার চেয়ে বড় আর কেউ হয় না। মা বাবার সবচেয়ে বড়, তোমাকে শাসন করবে, কথা বলবে, কোনো দাবি পূরণ করবে, কোনো দাবি পূরণ করবে না, যত কিছু হোক না কেন সর্বক্ষেত্রে মা বাবা তোমার সকল রকমের কল্যাণ চায়, সকল রকমের ভালো চায়। কোনো কারণে বিরক্ত হলেও মা বাবাকে বিরক্ত করবে না, মা বাবাকে ভুল বুঝবে না, মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আদেশ নিষেধ মেনে চলবে। এর সাথে দ্বিতীয় জন্মদাতা হলো শিক্ষক, আর এই শিক্ষকদেরকেও সেভাবে মানবে। মা বাবা জন্ম দেয়, পিতা মাতা এই জন্ম যারা জন্মগ্রহণ করে তাদেরকে মানুষ করার জন্য, পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সব রকমের যোগান শিক্ষকেরা দেয়। সেটা হোক প্রাথমিক বিদ্যালয়, সেটা হোক উচ্চ বিদ্যালয়, সেটা হোক কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়। আর এই শিক্ষকের অন্তর্ভুক্ত অন্যতম সেরা শিক্ষক হচ্ছেন মা। কারণ তোমার জন্মের পর থেকেই তোমাকে শিখিয়ে চলছে, এই মায় হচ্ছে সর্বোৎকৃষ্ট সেরা শিক্ষক। এরপর তার সাথে যোগান দিচ্ছে অন্যান্য সকল প্রতিষ্ঠানের শিক্ষক। তাই মায়ের ভূমিকা, মা শুধু মা নন, মা শুধু গার্ডিয়ান নন, মা শিক্ষকও বটেন। তাই এই জিনিসগুলোকে মাথায় রাখবে, তোমার চরিত্র ভালো হবে, ধর্ম অনুসরণ করবে, ধর্ম মানবে, ধর্ম মানুষকে নিয়ন্ত্রণ করে, ধর্ম মানুষকে ভালো করে, সুন্দর চরিত্র প্রদান করে। আরেকটা শেষ কথা বলবো, যতই কিছু হোক দাবি বড় নয়, দায়িত্ব বড়। দাবি পূরণ হতেও পারে, দাবি পূরণ নাও হতে পারে, দাবি থাকতেও পারে, দাবি নাও থাকতে পারে, অভাব থাকতেও পারে, অভাব নাও থাকতে পারে, কিন্তু দায়িত্ব সবচেয়ে বড়। যে যেখানে যে অবস্থায় থাকে সেটাই তার দায়িত্ব। ছাত্রদের পড়ালেখা করা, জ্ঞান অর্জন, শিক্ষা জ্ঞান অর্জন করা, শিক্ষক মেনে চলা, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনে চলা, এগুলো হচ্ছে ছাত্রদের দায়িত্ব। তবে প্রধান দায়িত্ব হলো পড়ালেখা করা, এটাই তার পড়ালেখা দায়িত্ব। আর পরবর্তীতে যখন যে স্তরে যেখানে যে কর্মে যাবে সেটাই তোমার দায়িত্ব। দায়িত্বকে অবহেলা করলে সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করবে না, ক্ষমা করবে না। এটা যে ধর্ম পালন করো, দায়িত্ব তুমি এমনি পাও নাই, সৃষ্টিকর্তার হুকুমে তোমাকে সন্তুষ্ট হয়ে তোমাকে যোগ্য করে তুলেছে, সেই রহমত দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা। তাই পক্ষ থেকে তোমার এই প্রেজেন্টেশন, এই উপহার, সেটাকে তুমি অবজ্ঞা করতে পারো না। দায়িত্বের প্রতি সর্বক্ষেত্রে সচেষ্ট থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরিশেষে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এমআরসি লীগের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এই প্রতিষ্ঠানে আগে পরে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, এবং আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ এই আয়োজনে অনেক ধরনের কার্যক্রম সম্পাদন করেছেন, সকল শিক্ষককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, প্রিন্সিপাল স্যারকে আমরা অভিনন্দন জানিয়ে, আমাদের দুজন সম্মানিত সদস্য পরিচালনা কমিটি যাদেরকে আমরা সবসময় পেয়ে থাকি তাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানছি। ছোট্ট একটা মোনাজাতের মাধ্যমে